আজকের গল্প শাড়ি। এই বাড়িতে চারটি বউ, শম্পা, উপমা, সুরভি আর সুরাইয়া। শম্পা বড় বউ, উপমা, সুরভি আর সুরাইয়া হলো মেজো, সেজো আর ছোট বউ। এদের মাঝে কেবল সুরভি হাউসওয়াইফ। তবে এই নিয়ে সুরভির আফসোস নেই, কারণ চাকরি করার ইচ্ছে তার কোনো কালেই ছিল না। আর শাশুড়ি ওকে নিজের মেয়ের মতো মায়া করেন। মেজো বউ উপমা বারডেমে ডাক্তার, এখন আবার হেলথ ইকোনমিক্সে মাস্টার্স করছে। ছোট বউ সুরাইয়া লালমাটিয়া কলেজে অর্থনীতির লেকচার। ওদের কারোরই 6টার আগে বাড়ি ফেরা হয় না, তাই শুক্রবার দিনটি ওদের সবার জন্য মহার্ঘ। কখনো কখনো শুক্রবার ওরা সিনেপ্লেক্সে চলে যায়, আবার কখনো বড়দের নিয়ে দূরে কোথাও ঘুরে আসে। ধানমন্ডির এই 5তলা বাড়িটা ওদের শ্বশুর সাহেব নিজে তদারকি করে বানিয়েছিলেন। বাড়ির প্রতি ফ্লোরে 2টো করে ইউনিট। বাড়ির 4 ছেলে 4টা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকে। রাতে শাশুড়ির ফ্ল্যাটে এসে সবাই একত্রে ডিনার সারে। বউদের সবার সঙ্গে সবার সম্পর্ক খুবই সহজ। সবাই সবাইকে তুমি করে নাম ধরে ডাকে। আজ শুক্রবার, মাত্র বিকেল হয়েছে। সূর্যের রোদ একটু একটু করে নরম হয়ে আসছে। উপমার ফ্ল্যাটে সুরভি আর সুরাইয়া এসেছে। বড় বউ শম্পা ওদেরকে এক সুটকেস ভরা শাড়ি গয়না গিফট করেছে। উপমার ড্রয়িং রুমের মেঝেতে মেরুন রঙের সুটকেসটা রাখা। 3 বউ সেই সুটকেসটা ঘিরে বসে আছে। উপমা সুটকেস খুলতে ন্যাপথলিনের গন্ধে ঘরটা যেন অতীতে ভেসে গেল। ছোট বউ সুরাইয়া বাজ করা কাপড়ের সমারোহ থেকে কমলা রঙের কাঞ্জিবরম শাড়িটা হাতে নিয়ে বলল, উপমা, এটার কথা বলেছিলাম তোমাকে, কি গর্জিয়াস, তাই না? উপমা মাথা নেড়ে সায় দিয়ে বলল, এটা কাঞ্জিবরম শাড়ি, হ্যাঁ অনেক সুন্দর। এটা বোধহয় শম্পা এলিফ্যান্ট রোডে খান থেকে কিনেছিল। সুরাইয়া শাড়িটা এক ভাঁজ খুলে নিজের গায়ে চড়িয়ে বলল, আরে না, কি যে বলো না, খানে এমন শাড়ি পাবে কোথা থেকে? এটার কাপড় আর জরির কোয়ালিটি দেখেছ? কাপড় আর জরি একদম একসঙ্গে মিশে গেছে। অনম ভাই একবার অফিসের কাজে কেরালা গেলেন না, মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? অনম ভাইয়ের পাসপোর্ট রিনিউ করা নিয়ে কি যে ঝামেলা হয়েছিল। শেষে শম্পা দৌড়াদৌড়ি করে পাসপোর্ট বের করলো। অনম ভাইয়ার কাঞ্চিপুরমে গাইডেড ট্যুর ছিল। উনি সরাসরি কারখানা থেকে শাড়িটা কিনেছিলেন। একদম অথেন্টিক কাঞ্জিভরম শাড়ি। বাড়ির সেজো বউ সুরভি বলল, আমারও মনে আছে, অনম ভাই সেবার কনফারেন্সে কেরালা গেলেন। শম্পারও যাবার ইচ্ছে ছিল, কিন্তু ব্যাংক থেকে ছুটি পেল না। অনম ভাই ফেরার সময় লাগেজ ভর্তি এটা সেটা অ্যান্টিক্স নিয়ে এলেন। মনে আছে সেই ব্রোঞ্জের জাহাজ ঘড়িটার কথা? হ্যাঁ, ওটা দেখলেই সিন্দাবাদের জাহাজের কথা মনে হয়। মার ঘরের দেয়ালে ঝোলানো আছে, এখনও টিকটক করেই যাচ্ছে। অনম ভাই ইন্ডিয়া থেকে এত কিছু এনেছিলেন, কিন্তু শাড়ি এনেছিলেন মাত্র 2টো। উপমা বলল, শম্পা তো একদম রেগেই কাই। সুরাইয়া খুব মন খারাপ করেছিল, অনম ভাই কেন ওদের জন্য কোনো শাড়ি আনলেন না। সুরাইয়া শাড়িতে হাত বুলিয়ে সামান্য হেসে বলল, দুলাভাই মনে না রাখলেও শম্পা কিন্তু আমার মন খারাপটা ঠিকই মনে রেখেছিল। এ কারণেই শাড়িটা আমি পাচ্ছি। এই কমলা রঙটা যে আমার কি পছন্দ। সুরভি বলল, সুরাইয়া তুমি ভুল বলেছ। ভালো করে তাকিয়ে দেখো, আসলে কিন্তু এটা কমলা না। সুরাইয়া শাড়ির দিকে ভালো করে তাকিয়ে বলল, কই, আমি তো কমলাই দেখছি না। লাল জমিনের উপর সোনালি জরির কলকা ডিজাইন, লাল হলুদ মিলিয়ে কমলা লাগছে। রাতের দিকে নরম আলোয় লালটাই ফোটে বেশি, আবার ঝাড়বাতির প্রখর আলোর নিচে দাঁড়ালে জরির রংটাই বেশি চোখ ধাঁধায়। এবার সুরাইয়া বলল, আচ্ছা বুঝলাম, এটা শেডের শাড়ির মতো, কিন্তু আমার কথা হলো এত জরির কারণেই কাঞ্জিবরম মেনটেন করা অনেক ঝামেলা। ধোয়ার সময় কাচা যাবে না, একদম আলতো করে ধুতে হবে, যত্ন করে রেখেও শান্তি নেই। কিছুদিন পর পর আলমারি থেকে বের করে আলো খাওয়াতে হবে, কিন্তু রোদ লাগানো যাবে না। অনেকগুলো শাড়ির সঙ্গে মিলিয়ে রাখলে আবার ঘষা লেগে শাড়ির টেক্সচার নষ্ট হয়ে যাবে। উপমা শাড়ির পক্ষ অবলম্বন করে বলল, পৃথিবীর নিয়মই এটা, সুন্দর কিছু ধরে রাখতে হলে ঝামেলা পোহাতে হয়। আমার বর দেখো না, আমাকে নিয়ে কেমন তরতর্ষ থাকে, যখন যা আবদার করি এনে দেয়। সুরাইয়া হেসে বলল,
বেশি সুন্দর হয়ে তুমি আসিফ ভাইকে সবসময় ইনসিকিউরিটিতে রাখো। বেচারার বেশিরভাগ সময় কাটে তোমাকে হারাবার ভয়ে। উপমা লাস্ট সময় কণ্ঠে উত্তর দিল, বড়দের একটু ইনসিকিউরিটিতেই রাখা ভালো, হারাবার ভয় না থাকলে ওরা একদম পেয়ে বসে। যাই হোক, কোন কথা তুমি কোথায় নিয়ে গেলে? আমার বিয়ের শাড়িটা আমি পাতলা সুতির কাপড় দিয়ে মুড়িয়ে রাখি, এতে টেক্সচার একদম ঠিক থাকে। বিয়ের শাড়িটা একবার মাত্র ড্রাই ওয়াশ করিয়েছিলাম। হেসে খেলে 10 বছর একদম ঝকঝকে নতুন রয়ে গেল, কোথাও জড়িয়ে ওঠেনি, রঙও চটেনি। সুরভি সুরাইয়ার হাতের শাড়িটা একটু নেড়ে বলল, শম্পা যখন এই শাড়িটা পরে ওর একহারা গরনে যা সুন্দর লাগে না। সুরাইয়া, তুমিও তো পাখির পালকের মতো হালকা পলকা। আমার ধারণা তোমাকে এই শাড়িতে অনেক ভালো লাগবে। সুরাইয়া খুশি হয়ে বলল, বললাম না এটা আমার খুব পছন্দের শাড়ি। জুলাইয়ে শিপ্রার বিয়ে আছে সিলেটে, তখন আমি এটা পরব। সুটকেসের একপাশে এতগুলো শাড়ির মাঝে একটা পিস্তলের গয়নার বাক্স একা পড়ে আছে। সুরভি ওটা তুলে নিয়ে ভেতর থেকে একটা রূপার হার বের করে বলল, এই হারটা আমার খুব পছন্দের। ডিজাইন দেখলে মনে হয় অনেক আগের দিনের কোনো জমিদার বাড়ি থেকে এটা উদ্ধার করা। সুরাইয়া, তুমি বিয়েতে গেলে সঙ্গে এই রূপার হারটাও পরো। শম্পা এটা আমাকে দিয়েছে, কিন্তু আমি তোমাকে ধার দিতে পারি। আসলে কিন্তু এটা লালমাটিয়া আড়ং থেকে কেনা, আমিও শম্পার সঙ্গে গিয়েছিলাম। হ্যাঁ জানি তো, আড়ংয়ের হারগুলো কত ভারী ছিল, কি সুন্দর স্কোয়ার ডিজাইন। আগে রূপার কোয়ালিটিও অনেক ভালো ছিল, সহজে কালো হয়ে যেত না। নতুনগুলো কদিন পরার পর ভিনেগার আর বেকিং সোডা দিয়ে পরিষ্কার করা লাগে। সুরভি, শম্পা তোমাকে যখন দিয়েছে তুমি একটু গলায় পরো। সুরভি রূপার হারটা গলায় পরতেই উপমা বলল, তোমার চেহারাটা এত মিষ্টি যে রূপার হারটা পরার সঙ্গে সঙ্গে তোমাকে রানীর মতো লাগছে। এটা পরে বাইরে গেলে চোখে পুরুষেরা তোমার পেছনে লাগবেই। আমি খালেদ ভাইকে সাবধান করে দিয়ে বলবো, এই মরাল গ্রীবার হরিণাক্ষী মেয়েটিকে আগলে রাখবেন। সুরভি হেসে বলল, তোমার খালেদ ভাইয়ের আমাকে নিয়ে ভাবতে বয়েই গেছে। উনি রাত দিন ওনার মহান ব্যবসা নিয়ে পড়ে আছেন। সুরাইয়া আবার সুটকেস থেকে একটা ছাই-নীল রঙের শাড়ি বের করে বলল, এই শাড়িটা দেখলে আমার কেমন উদাস উদাস লাগে। ওই যে গানটা আছে না, মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে, মনে হয় কোনো এক ঘন মেঘের দিনে এটা পরে ছাদে হাঁটি। শাড়িটার নাম বড় সুন্দর। উপমা জানতে চাইল, কি নাম এটার? ধূপছায়া। কেমন একটা ভাবুক নাম, তাই না? আমি তো শুনেছি ময়ূরীর গায়ে যে সোনালি সবুজ নীল রং মিলেমিশে থাকে ওটাকে ধূপছায়া বলে। তা বলতে পারে, কিন্তু এই শাড়িটার নামও ধূপছায়া। তবে এই শাড়িটা একটু ঘরোয়া টাইপের, এটা পরে কোনো পার্টিতে যাওয়া যাবে না। তাঁতের শাড়ি ঘরোয়া টাইপেরই হয়, আমার কিন্তু তাঁতের শাড়ি অনেক ভালো লাগে। তাঁতের শাড়িতে কোনো ভানবনিতা উগ্র জৌলস নেই, কেমন যেন কাছের মানুষের মতো আপন হয়ে শরীরের সঙ্গে মিশে থাকে। বাড়ির কাজের মেয়ে নীলুফার এইমাত্র ট্রেতে চা আর বিস্কুট দিয়ে গেছে। সুরাইয়া চায়ের কাপে চুমুক দিয়ে বলল, শম্পা আমাকে লাল জর্জেটটা দেবে বলেছিল, ওটা মনে হয় একদম নিচে পড়ে আছে। উপমা সুটকেস থেকে একটা গিয়ে জমিন আর লাল পাড়ের গরদের শাড়ি বের করেছে। সামান্য উদ্বেগ নিয়ে ও বলল, ইস, এই গরদের শাড়িটা কতদিন পরা হয় না, কে জানে, ভাঁজ একদম বসে গেছে। উপরে একটা কাপড় দিয়ে সাবধানে ইস্ত্রি করতে হবে। গরদ তসরের চল এখন কমে গেছে। আমার না সিল্ক শাড়ি পরতে গিল্টি ফিল হয়। কেন? শুনেছি রাজশাহীতে পলু পোকা সিদ্ধ করে সুতা বের করে নিষ্ঠুর ব্যাপার। পলু পোকা আবার কিরে? এতদিন শুনেছি রেশম পোকা, ওই একই। অনেকে তুত পোকাও বলে। ইস, সিদ্ধ করার সময় কত কষ্ট পায় পোকাগুলো। আমি এত ভাবি না। এই যে আমরা মুরগির রোস্ট, গরুর মাংসের কাবাব, খাসির মাংসের ভুনা খাচ্ছি, ভাবলে তো সব কিছু নিয়েই ভাবতে হবে। আল্লাহ পশু পাখি বানিয়েইছেন মানুষের সেবার জন্য। সিল্ক শাড়ি সেই রকম আমাদের জন্য পলু পোকার আত্মত্যাগ। সুরাইয়া এবার একটা লাল শাড়ি হাতে নিয়ে বলল, শম্পার ভ্যারাইটির প্রশংসা না করে উপায় নেই। কত রকম সে শাড়ি ওর সংগ্রহে। ও যখন এই মধুবনী প্রিন্টেড শাড়িটা প্রথম পরল, আমি মুগ্ধ হয়ে ওর দিকে 5 মিনিট ধরে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল শম্পা যেন ফুলে ভরা কৃষ্ণচূড়ার ডাল। শম্পা তো সব সময় কাইন্ড হার্টেড। আমার মুগ্ধতা দেখে বলল, আচ্ছা এতই যখন লোভ হচ্ছে,
এটা আমি তোমাকে গিফট করব, আগে আমাকে কিছুদিন পরতে দাও। উপমা ও সুরাইয়ার কথায় সায় দিল। আসলে শাড়িটা অনেক সুন্দর। আঁচলের প্রিন্ট থেকে আমি চোখ সরাতে পারছি না, তবে প্রিন্ট শাড়ি আমাকে অত টানে না। তোমার কি রকম শাড়ি ভালো লাগে? আমার সবচেয়ে ভালো লাগে লখনৌ চিকনকরির স্টিচের শাড়ি। শম্পা বলেছে আমার জন্য একটা হালকা গোলাপি লখনৌ স্টিচের শাড়ি রেখেছে। শম্পা নিজে কখনো পরার সুযোগ পায়নি। ওটাও নিশ্চয়ই নিচে কোথাও আছে। আচ্ছা, আমি খুঁজে দিচ্ছি। শম্পার শাড়ি গয়না দেখতে দেখতে তিন বউ শুক্রবারের বিকালটা অকারণ ব্যস্ততায় পার করে দিল। হঠাৎ উপমার চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। ও দীর্ঘশ্বাস ফেলে বলল, এই ধূপছায়া, মধুবনী, কাঞ্জিভরম, জামদানি, শিফন, মধুবনী আর তসর শম্পাকে কত আনন্দ বেদনায়, নিবিড় মমতায় জড়িয়ে রেখেছিল। এগুলো যখন পরব তখন তো আমরা শুধু 12 হাত কাপড় পরব না, শম্পার জীবনের এক এক সময়ের এক এক আনন্দ বেদনাকে নিজের মাঝে জড়িয়ে নেব। শম্পা সেভাবেই কাপড়গুলো আমাদের ভাগ করে দিয়েছে। উপমার কথায় সুরভি আর সুরাইয়া কান্নায় ভেঙে পড়ল। মাত্র 2 সপ্তাহ আগে ওরা শম্পাকে মাটির নিচে আল্লাহর হেফাজতে রেখে এসেছে। গলার ক্যান্সারে বড় কষ্ট পেয়ে মরেছে এই বাড়ির আদরের বউটা।